আমার মনে হয় খুব বড় একটা কম্বিনেশনের জায়গা, যে আপনি ঠিকই বলেছেন লাস্ট লাইনটা, যে একটা পরিবহন ব্যবস্থা আমরা কেন তো কনসার্ন, অবৈধ কেন আমরা কনসার্ন, কারণ এটা একদিকে যেমন আমার রাস্তা দখল করে নিচ্ছে, মানে আমার রাস্তা বিশৃঙ্খলা তৈরি করছে, আমার পথচারী যে হাঁটবে সেই জায়গাটাও নিয়ে নিচ্ছে। কিভাবে আপনি এখন খেয়াল করে দেখবেন, এই যে সন্ধ্যার টাইমে এখন সব চার্জিং স্টেশনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে চার্জ একটা সারাদিন চলেছে, এখন আপনি দেখেছেন আগে কিন্তু শুধু সন্ধ্যায় করতে, এখন কিন্তু দিনের বেলা সারাদিনই চলছে। থার্ড হচ্ছে যে এটা কিন্তু আমার বড় একটা হচ্ছে যে আমার বিদ্যুতের একটা বড় অপচয় করছে, চুরি করছে, চুরি। এখন দেখেন এই ব্যাটারি রিক্সা কিন্তু গত 2-3 বছরে মহামারীর মতো বেড়েছে নানান রঙে, নানান ঢঙ্গে। গত 2 বছরে আপনি খেয়াল করে দেখবেন যে, এবং ব্যাপারটা আমার কাছে অনেক ক্ষেত্রে এমন মনে হয় যে আমরা যেমন মানে জামা কাপড় সেলাই নিজের পছন্দ মতো, আপনি রিক্সার দিকে তাকালে বুঝবেন যার যার পছন্দ মতো, মানে নিজের মতো করে বানিয়েছে। কারো চাকা ছোট, কারো চাকা বড়, মানে কি ভেরিয়েশন, এত ভেরিয়েন্ট আমার ধারণা পৃথিবীর আর কোথাও নাই। এবং এটা আমাদের যানজট, আপনি যত বড় প্রকল্প নেন না, আমরা কিন্তু এখন অনেক বড় প্রকল্প নিতে যাচ্ছি বিভিন্ন যানজট কমানোর জন্য, আপনি ব্যাটারি রিক্সাকে রাস্তায় রেখে কখনোই আপনি কোনো প্রকল্প সাকসেসফুল করতে পারবেন না। কেন পারবেন না? এখন একটা সহজ প্রমাণ, যে কোনো মেট্রো স্টেশন নিচে আপনি দেখেন জটলা বিশাল, আপনি যেতেই পারবেন না ওখানে, সব ব্যাটারি রিক্সা। আপনি আসছেন নিচে নেমে আপনি স্পেসটা পাচ্ছেন না। আপনি হয়তো মনোরেল চেষ্টা করবেন, ইলেকট্রিক বাস আনবেন, কিন্তু আলটিমেটলি যখন আপনি ছোট ছোট বাগ রেখে দিবেন আপনার সিস্টেমে, আপনি দেখা যাবে যে আপনার যে লাভটা করছেন সেই আপনি সেটা পাচ্ছেন না। এবং বিদ্যুতের কথা যদি বলি, দেখেন সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে চোরাই লাইন সরাসরি নিয়ে আসে, এটা আমরা জানি। শুধু তাই না, বড় আমার যে কনসার্নের জায়গায় যে ব্যাটারির কথা আমরা বলছি, লেড আয়ন ব্যাটারি, দেখেন এটার ইফিসিয়েন্সি হচ্ছে কত, 70%, 75%। তার মানে এটা যদি 10 ইউনিট বিদ্যুৎ নেয়, মানে একে যদি আমার পুরো চার্জ দিতে হয়, তার 25% বিদ্যুৎ সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ ইফিসিয়েন্সি কম। তো এখন তার মানে আমার লসটা কি পরিমাণ? আমি যদি আজকে ধরি ঢাকা শহরে 10 লাখ এই অবৈধ এই ব্যাটারি রিক্সা আছে, হিসাব করে দেখেন আমার দুইভাবে লস হচ্ছে। একটা হচ্ছে সরাসরি যেটা সে টেনে নিয়ে আসছে, পুরোটাই লস, পাশাপাশি আমার ইফিসিয়েন্সি লস হয়ে যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত সে নিয়ে নিচ্ছে। এই লসটা কিন্তু আসতেছে কার উপরে? আসতেছে কিন্তু আমাদের সবার উপরে। এবং দেখেন, এবং ম্যাক্সিমাম টাইম তারা পিক আওয়ারগুলোতে কিন্তু চার্জিং স্টেশনগুলো ওপেন থাকে সারা। এখন এই পিক আওয়ারগুলোতে যখন সন্ধ্যার সময় বা অন্য সময়, বিশেষ করে এই সময়গুলোতে আমাদের লোডশেডিং কিন্তু এখন দেখা যাচ্ছে। ঢাকা শহরে অনেক সময় আমরা বুঝি না, কিন্তু একটু ঢাকার বাইরে গ্রামে গেলে আপনি বুঝবেন লোডশেডিং যে কি পরিমাণ পরিস্থিতিতে চলে আসছে। এবং এটা বড় কারণ হচ্ছে আমাদের অপচয়টা আমরা রোধ করতে পারছি না। এবং শুধু তাই না, আপনার এই যে ফুটপাতের কথা আপনি বললেন, আমরা একবার ঢাকা শহরের ফুটপাতের কন্ডিশনের উপরে একটা স্টাডি করেছিলাম, প্রায় আমরা 29টা সমস্যা পেয়েছি। আমাদের একটা সমস্যা ছিল আপনার এই যে ইলেকট্রিক লাইনগুলো এমনিতেও থাকে, পাশাপাশি এখন দেখা যাচ্ছে ফুটপাত, আপনি যে কোনো দিকে যান তেজগাঁওয়ের ভিতরে বা হচ্ছে কারওয়ান বাজারের ভিতরে, অনেক গ্যারেজে বা অনেক জায়গায় ফুটপাতের মধ্যে দেখা যাচ্ছে যে গ্যারেজের লাইন, ওই যে মূল ইলেকট্রিক পিলারটা তো থাকে বাইরে, ফুটপাত থেকে কানেকশনটা নিয়ে গ্যারেজে নিয়ে দিয়েছে। এবং যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। শুধু দুর্ঘটনা দুইভাবে ঘটতে পারে, এক হচ্ছে পথচারী যারা যাচ্ছে, যে কোনো দেখা যাচ্ছে এখন বৃষ্টির সময় যে কোনো ইলেকট্রিফাইড হয়ে যেতে পারে যে কোনো কিছুই। সেকেন্ড হচ্ছে যে যেখানে চার্জিং স্টেশনগুলো রয়েছে এরা কিন্তু নিম্নমানের সব চার্জার, নিম্নমানের কিন্তু সব ইদানিং কিন্তু প্রায় আগুন ধরে যাচ্ছে। এই আমি কথার পয়েন্টে আসতে যাচ্ছি, এটা আগুন ধরবেই, আগুন ধরবে, কারণ কি প্রত্যেকটা কানেকশনই তো নিম্নমানের। যে কোনো সময় এটা ভয়াবহ একটা মানে অগ্নিকাণ্ডের যে কোনো সময় এটা সম্ভাবনা রয়েছে এবং হচ্ছেও। তার মানে কতভাবে কিন্তু এটা রিস্কটা আমাদের উপরে আনছে। আরেকটা রিস্ক যেটা আমি মনে করি এটা আমরা এখন বুঝছি না, বাট ধাপে ধাপে এটা আমাদের উপরে আসছে, সেটা হচ্ছে এই যে ব্যাটারিগুলো আমরা সব করছি, মানে যেগুলো নষ্ট হচ্ছে, লেড আয়ন ব্যাটারি ফেলে দিচ্ছে, তো এগুলো মাটির সাথে পানির সাথে মিশছে এবং এগুলো আমাদের পরিবেশের ক্ষতি করছে। মাটির সাথে মিশে আমাদের দেখা যাচ্ছে মাছ যে খাচ্ছি, শাকসবজি খাচ্ছি, এতে এসে ক্যান্সার, হরমোনের সমস্যা দেখা দিবে, এটা 100%। যে কারণ আমরা এই অ্যাসিডগুলো কিন্তু মাটিতে মিশে যাচ্ছে। এই পাবলিক হেলথ ইস্যুটা আমরা কেউ বুঝছি না। সমস্যাগুলো যারা নীতি নির্ধারক তারা ফেস করে না অনেক সময়। কেন করে না? কারণ কেউ যখন নীতি নির্ধারকরা যখন রাস্তায় চলাচল করে, তাদের মানে দেখা যাচ্ছে যারা দায়িত্বে থাকে তারা কিন্তু এই সমস্যাগুলো তাদেরকে দেখতে দেয় না। কেন? ধরেন যেই রুটে যাবে সেই রুটটা কিন্তু সুন্দর করে পাকা করে ফেলা হয়, সেই রুটে সেদিন আশেপাশ থেকে ব্যাটারি এসে উঠতে দেয় না, সেই রুটে কিন্তু দেখা যায় ফুলের গাছ, ফলের গাছ সব লাগানো থাকে, সুন্দর থাকে। অনেক সময় তাদেরকে দেখতে দেওয়া হয় না যে আসলে সিনারিওটা কি। বাট এটা ফেস করছে কিন্তু জনগণ। এবং আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস দেখছি যে আমাদের যানজটের একটা বড় কারণ হচ্ছে দুর্ঘটনা, বড় কারণ
প্রায়শই ছোট বড় মাইনর মেজর কলিশনের পেছনে রয়েছে একটা না একটা ব্যাটারি রিক্সার আপনার হচ্ছে কজ। তো সব কিছু মিলিয়ে আমরা বারবার বলছি এটাকে নিয়ন্ত্রণ করা, আপনি থামাতে না পারেন। বুয়েটের ব্যাটারি রিক্সার যে ডিজাইনটা কথা বলেছে সেটা সম্পর্কে যদি বলি, দেখেন এই আমার কাছে মনে হয় বুয়েটের সুযোগ ছিল, আমার ধারণা বুয়েট মানে আমি আমার কথাই বলছি, মানে মানুষকে হতাশ করেছে। আমরা সমস্যাটা মনে সমাধান ধরতে পারিনি। সমস্যাটা কি ছিল, আমরা যেই ডিজাইনটা বুয়েট তৈরি করেছে ধরে নিয়েছে গতি থাকবে 30, ধরে নিয়েছে বিদ্যুৎ নির্ভর মানে হবে, এটা কনস্ট্যান্ট ধরে আসেন এবার ডিজাইনটা করেছে শক্তপোক্ত। অথচ হওয়ার কথা ছিল, যেহেতু আমরা বলছি লাস্ট মাইল কানেক্টিভিটিতে কিন্তু আমার গতি ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে যে আমি এটাকে কিভাবে নিতে পারছি। ফলে হওয়ার কথা ছিল আমি বিদ্যুৎ নির্ভরতা কমাইতে হবে, আমার গতি কমাইতে হবে, গতির সাথে কিন্তু দুর্ঘটনার সম্পর্ক, গতি কমাইতে হবে। আসেন এবার ডিজাইন করি, তাহলে কি হবে। আমি অনেক সমস্যাটা আমরা অন্য অ্যাঙ্গেল থেকে ডিজাইনটা করে ফেলাতে এমন একটা ডিজাইন এসেছে, অনেকে দেখে বলছে আরে এটা তো আমার পাশে বাড়ির মিস্ত্রিও বানাইতে পারে, শুধু ব্যাটারিটা একটু মানে ভালো। আর হচ্ছে আমি অনেক দেখেছি ইম্প্রোভাইজড, আমার কাছে মাঝে ভালোও লাগে। দেখেন মোটরসাইকেলের সামনের যে ইয়েটা সেটা খুলে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে, মানে সে একেবারে ডিস্ক ব্রেক পেয়ে গিয়েছে। তাহলে নতুনত্বটা কি আনলাম। অথচ খেয়াল করে দেখেন, চাইলে আমার কাছে মনে হয় এই জায়গাতে আমরা একটু ভালো কিছু সলিউশন দিতে পারতাম। ফর ইনস্ট্যান্স যদি একটা কথা বলি, আপনি দেখেন আজকাল কিন্তু ফ্লাই হুইল মানে কি, আপনি বাচ্চাদের কিছু গাড়ি আছে, খেয়াল মানে প্রযুক্তিটা আমি বুঝাচ্ছি, বাচ্চাদের কিছু গাড়ি আছে কোনো ব্যাটারি নেই, কোনো বিদ্যুৎ নেই, কিন্তু একটু চাপ দিলে কিন্তু অনেক দূর চলে যায়, তাই না? তাহলে এটা যায় কিভাবে শক্তিটা পেলো? এটাকে বলে ফ্লাই হুইল প্রযুক্তি, যেটা কিনা আপনি অল্প একটু চাপ দিলেই পরবর্তী অটো ঘুরতে থাকবে, আপনার প্যাডেলটা অটোমেটিক ঘুরতে থাকবে, আপনার কিন্তু আর কোনো কষ্ট নেই, আপনি গতিও মডারেট থাকবে। আবার আপনি কিন্তু ওই টিপিক্যাল বিদ্যুৎ নির্ভরতা লাগতেছে না। এখন সোলার এখনো প্রুভেন না, কারণ এটা অনেক, বাট আমরা চাইলে ফ্লাই হুইলের ব্যবহার করে রিক্সার একটু ভিন্ন ডিজাইন হতো করা যেতে পারতো, যা কিনা বিদ্যুৎ নির্ভরতাও কমাতো, আবার এখন গতিটার ফ্রিডমও দিত না। এখন যেটা হয়েছে শক্তপোক্ত হয়েছে, ব্রেক ভালো, হ্যাঁ ব্যাটারিটা ভালো হয়েছে, লিথিয়াম ব্যাটারি দিলে আবার এটা ওজন কম, ফলে গতিটা আরো বাড়াইতে পারে। আলটিমেটলি যেটা হয়েছে, প্রায় একটা ভিডিও দেখেছি যে পুলিশ পর্যন্ত ধাওয়া দিয়ে ধরতে পারে না ব্যাটারি রিক্সাকে, এই ভিডিও আমরা দেখেছি, তাই না? তার মানে নিরাপত্তাটা কিন্তু আসলে আলটিমেটলি আমি বলবো চ্যালেঞ্জের মুখে আছে। ধন্যবাদ আপনাকে। বক্তব্যের সাথে কয়েকটা জিনিস যদি একটু যুক্ত করি। জি, আমরা নিজের একটা গবেষণার সাথে যুক্ত ছিলাম, সেখানে চার্জিং, থ্রি হুইলার চার্জিং এর একটা তত্ত্বীয়ভাবে বলা হয় যে এই ধরনের একটা ব্যাটারি চালিত রিক্সা চার্জ দিতে 4 থেকে 5 ঘন্টায় হওয়ার কথা, কিন্তু যখন বাস্তবে এই চার্জিং দেখা গেল 10 ঘন্টা লাগছে। আমরা প্রথমে বুঝিনি যে কি ব্যাপার 10 ঘন্টা লাগছে কেন। মেইন কারণ হচ্ছে এরা যে ব্যাটারিগুলো ইউজ করে সেগুলো আসলে অনেক পুরনো, এবং এইগুলো সারা রাত লেগে যাচ্ছে এগুলো চার্জ দিতে। ফলে এই যে মানে অতিরিক্ত বিদ্যুৎ কনজাম্পশন, একটা তো হচ্ছে অবৈধ, আর একটা হচ্ছে আপনি পুরনো ভালো মানের ব্যাটারি না হওয়ার জন্য বিদ্যুতের কনজাম্পশন, সেটাও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় আরেকটা জিনিস এখানে বলা দরকার, সেটা হচ্ছে এই যে বন্ধ হচ্ছে না কেন, একটা সোশ্যাল প্রেশার কাজ করছে। আমি আসলে শ্রমিকদের নিয়েও তো কাজ করি, শ্রমিক নেতারা আমার এই অবস্থানের জন্য একটু নাখোশ। তারা বলছে মোয়াজ্জেম ভাই এমনি আমাদের আয়টায় নাই, কিন্তু এই থ্রি হুইলারগুলো চালিয়ে তো এতগুলো লোকের সংসার চলছে, আপনি আবার এর বিরুদ্ধে বলছেন। আমি যেটা ওনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এভাবে র্যাম্পেন্টলি আসলে এটা চলতে পারে না। একটা সিস্টেমের তো একটা সৌন্দর্য আছে, সুতরাং এটার একটা নির্দিষ্ট গাইডলাইনের ভিতরে এটা চলা দরকার, এবং সেই অনুযায়ী সব জায়গায় এটা চলতে পারবে না। কয়েকবারই অ্যাটেম্প নেওয়া হয়তো, খেয়াল থাকবে অন্তর্বর্তী সরকারের সময় খেয়াল থাকবে যে বেবি ট্যাক্সিওয়ালাদের সাথে থ্রি হুইলার চালকদের মধ্যে ঢাকা শহরে 2-3বার গন্ডগোল হয়েছিল, এবং সংঘর্ষটার মেইন কারণই হচ্ছে এটা যে এগুলোকে এরা বন্ধ করতে দেবে না, এবং এদের শক্তি যথেষ্ট শক্তিশালী, এবং শ্রমিক নেতারাও এদের সঙ্গে আছেন। আমি কাউকে দোষারোপ করছি না, আমি বলছি যে জিনিসগুলোকে নিয়মবদ্ধ করা, একটা নির্দিষ্ট জায়গা বা রেঞ্জের ভিতরে এগুলোকে নিয়ে আসা, সারা দেশে এইভাবে এটা চলতে পারে না, এবং এলাকা ভিত্তিক এটার জন্য ঠিক করে দেওয়া যে কত সংখ্যক এখানে চলতে পারে সেটা নির্দিষ্ট করে দেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই লোকই হচ্ছে না, মানে বিশেষ করে মফস্বলগুলোতে। এবং আপনাকে বলি শুরুর বছরে এরা যা আয় করতো, এখন কিন্তু গ্র্যাজুয়ালি এদের আয় করতে শুরু করেছে। আপনার একজনের জায়গায় 4 জন হয়ে গেছে। 2 বছর আমাদের নিজেদের স্টাডিতে আমরা দেখিয়েছিলাম 2023 সালে আয় ছিল 28,000 টাকা, এখন সেটা কমে এসছে 23,000 টাকা। এখন এদের জন্য আবার অটো যে বেবি ট্যাক্সি যেগুলো, এগুলোর আয় সিগনিফিকেন্টলি কমে গেছে। ওদের আয় ছিল 28,000 টাকা, এটা অর্ধেকে নেমে আসছে 13 থেকে 15,000 টাকা। ওটা কিন্তু 8 লক্ষ না 10 লক্ষ, অনেক বড় ইনভেস্টমেন্ট, তো তারা অনেক বড়, মানে ওদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ফলে এই সামাজিক অভিঘাতগুলো রয়েছে। 48,000-এর বেশি অবৈধ চার্জিং পয়েন্টের
তথ্য নিশ্চয়ই কর্তৃপক্ষ জানে, তাদের তো অজানা নয়। এইটা নিয়ে আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য বলতে চাই। তাহলে এগুলো বন্ধ হয় না কেন? এবং যদি কর্তৃপক্ষ যদি জানে যে এই 48,000 চার্জিং পয়েন্ট অবৈধ, আমি এটা শুধুমাত্র ঢাকা শহরের বললেই হয়, ঢাকার বাইরে কিন্তু বলি, আরো ঢাকার বেশি। বাইরে কয়েক লক্ষ হবে। এর পিছনে কি একটি শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ গোষ্ঠী তৈরি হয়েছে? আপনাকে একটা গল্প দিয়ে শুরু করি। আমরা এই স্টাডিটি একটা ছোট্ট একটা প্রেস ব্রিফিং করে জানিয়েছিলাম, এবং জানানোর সাথে সাথেই মাননীয় মন্ত্রী, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা সেটি দেখেছিলেন। এর সাথে সাথে তিনি নির্দেশ দিয়েছিলেন সিপিডি স্টাডিটির আলোকে যেগুলো বলা হয়েছে সেটার ব্যাপারে চার্জিং স্টেশন বন্ধের জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। সাথে সাথে দেখলাম যে ডিপিডিসি 3টে প্রতিষ্ঠান, বিপিডিবি, ডিপিডিসি থেকে আমাদের অফিসে যোগাযোগ করতে শুরু করলো, আপনারা কোথা থেকে এই লিস্ট পেয়েছেন আমাদেরকে লিস্ট দেন। আমি তাদেরকে বোঝাতে চাইলাম যে এই লিস্টটা পত্রিকা মারফত রিপোর্ট হয়েছে, সেগুলোকে আমরা যোগ করে এটা বলার চেষ্টা করেছি। কিন্তু আমি যেটাতে অবাক হলাম যে ওনারা ওনাদের দায়টাকে এই রিসার্চের উপরে দাবিয়ে চেপে তারা যেগুলো করতে পারেন, কারণ এলাকা ভিত্তিক তাদের জন্য জানাটা একেবারে কোনো অসম্ভব কোনো কিছু না। কারণ ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি বা বিপিডিবি চাইলে পুলিশের সহায়তা নিয়ে স্থানীয় কোথায় এগুলোর চার্জিংগুলো হচ্ছে অন্তত বড় আকারে, সেগুলো খুব সহজেই কিন্তু তারা চিহ্নিত করতে পারে, বন্ধ করতে পারে। কিন্তু তারা সেই দিকে না গিয়ে তারা উল্টো আমাদের কাছে লিস্ট চাচ্ছে। আমার মনে হয় এই জায়গাটাতে ডিপিডিসির একটা বড় ভূমিকা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে সারা ঢাকা শহর এবং কোন কোন জায়গায় এই ধরনের জিনিসগুলো হচ্ছে সেটার একটা জরিপ তারা করা, আইডেন্টিফাই করা এবং পুলিশের সহযোগিতা নিয়ে সেগুলো বন্ধ করা। এবং এটা একবার বন্ধ করলে হবে না, কারণ পরের দিনে আবার দেখা যাবে আবার লাগিয়ে দিয়েছে। সুতরাং ধারাবাহিকভাবে সারা বছর এটি করলে একটা সময় দেখা যাবে এগুলো কমে আসবে। তবে আবারও বলছি যে শুধু চার্জিং স্টেশন এগুলো বন্ধ করলে তো হবে না, সংখ্যা যদি না কমানো যায়, এরা এখানে হোক ওখানে হোক যাবেই তারা। সুতরাং সংখ্যা কমানোর কাজটাও একই সাথে করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে।